গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে কবিতাটি আমরা পাঠ করতে যাচ্ছি তার নাম সোনার তরী। তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় কবিতার নাম সোনার তরী। সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা এবং এই কবিতাটি একটি জনপ্রিয়, সবার প্রিয় কবিতা। এই কবিতা পাঠ করলে আমরা অনেক কিছু অনুধাবন করতে পারবো এবং এই প্রিয় কবিতাটির কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নেওয়া যাক এক নজরে, তারপর আমরা কবিতায় প্রবেশ করব। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অনেকেই জানি, তারপরও এক নজরে জেনে নেওয়া ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা একটা বৃত্তের মধ্যে আমরা যদি তাকে চিহ্নিত করি, তাহলে আমরা জানবো তার জন্ম, রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে বাংলা হচ্ছে 25 বৈশাখ 1268। এটা হচ্ছে বাংলা। ইংলিশ যদি জানি আমরা, সেটা হচ্ছে 7 মে 1861। এটা হচ্ছে তার জন্মসাল। এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংরেজি। যদি তার মৃত্যু সম্পর্কে আমরা তারিখটা লিখি, তাহলে তার মৃত্যু হয়েছে 22 শ্রাবণ 1348। ইংরেজি হচ্ছে 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 25 বৈশাখ 1268 এবং ইংরেজি সাল হচ্ছে 7 মে 1861। মৃত্যু তার 22 শ্রাবণ 1348 এবং ইংরেজি হচ্ছে 7 আগস্ট 1941। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা শুধু এককভাবে তাকে যদি আমরা পড়াশোনা করতাম, তাহলে আমাদের জীবনে তাকে পড়ে শেষ করতে পারতাম না। অর্থাৎ তার জীবনী নিয়ে যদি আমরা ঘাঁটতাম, তার জীবনীটাই শুধু যদি একটা টেক্সট বই করা যেত, তাও বইটা খুব ছোট হয়ে যেত। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে এত অগাধ পাণ্ডিত্য থাকতে হবে, যেটা আমাদের মাথায় রাখা খুব কঠিন হয়ে যাবে। যাই হোক, ধীরে ধীরে আমরা যত উপরের ক্লাসে উঠব, ততদিন পর্যন্ত আমরা যাতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি, এইটুকু আশা তোমাদের কাছে আমি করতেই পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ অর্থাৎ দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে দাদার নাম লিখলাম আমি, দাদা হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পিতা, পিতা তাহলে কে হলেন? দাদা বলতে পিতামহ, পিতা হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
তারপরে হচ্ছেন মাতা, মাতা হচ্ছেন সারদা সুন্দরী দেবী, ছোট করে লিখলাম সারদা দেবী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অর্থাৎ পিতামহ হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, পিতা হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা হচ্ছেন সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা 14তম সন্তান ছিলেন, অর্থাৎ চতুর্দশ সন্তান ছিলেন। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরেকটু জানি, তাহলে তার প্রিয়তমা স্ত্রী ছিলেন আমাদের বাংলাদেশের খুলনা জেলায় অন্তর্গত ভবতারিণী দেবী, ভবতারিণী দেবী। পরবর্তীতে এই ভবতারিণীর বিয়ে হওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম দেন মৃণালিনী দেবী, মৃণালিনী দেবী। তো এটুকু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের তার পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করলাম। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এখন একটু সাহিত্যের দিকে যাই, তাহলে দেখব আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় তার পদচারণা নেই। তার সাহিত্যের প্রতিটি শাখায় তার বিচরণ রয়েছে, তার পদচারণা রয়েছে। এই কারণে তাকে আমরা সব্যসাচী কবি বলে আখ্যায়িত করেছি। সব্যসাচী হচ্ছে যার দুহাত সমান চলে। রবীন্দ্রনাথ ঠাকুরের মাথা, হাত, মাথা বলতে ব্রেন, বুদ্ধিকে বোঝানো হয়েছে। একসাথে সব এমনভাবে বিন্যস্ত হতো, তার বিকশিত হতো, যার দরুন বাংলা সাহিত্যে তাকে সব্যসাচী কবি বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আমরা প্রথমে বলি, তিনি একজন ঔপন্যাসিক। তিনি কি শুধু ঔপন্যাসিক? তিনি একজন গল্পকার, তিনি একজন নাট্যকার, তিনি একজন প্রাবন্ধিক, তিনি একাধারে একজন কবি। শুধু কবি নয়, তিনি রাজনীতিও করেছেন। শুধু রাজনীতির ধারে শুধু থেকেছেন তা নয়, তিনি একজন সুরকার, তিনি একজন গীতিকার। সাহিত্যের প্রতিটি শাখায় তার বিচরণ রয়েছে। এমন কবি পৃথিবীতে বিরল। এই কারণে তাকে ব্রহ্মবান্ধব উপাধ্যায় একজন সমালোচক তাকে বিশ্বকবি বলে আখ্যায়িত করেছেন। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের জনক মহাত্মা গান্ধী তাকে গুরুদেব বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ নানা জনে নানা সময়ে তাকে বিভিন্ন নামে, বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি যে তিনি শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে কৃষি ব্যবস্থাপনা আছে, আজকের যে কৃষি ব্যাংক চালু রয়েছে বাংলাদেশে, এই কৃষি ব্যাংকের ধারণাটাও প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার সন্তান ছিলেন, নিজেও জমিদার ছিলেন। তার জমিদারি কাছারি ছিল বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহ নামে একটা জায়গা রয়েছে, সেখানে। শুধু সেখানে নয়, নওগাঁর পতিশ্বর নামে একটি জায়গা রয়েছে, সেখানেও কাছারি ছিল তার। এবং সিরাজগঞ্জের সাজাদপুর নামে একটি জায়গা রয়েছে, সেখানেও জমিদারি দেখাশোনা করতেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে আমরা কয়েকটি ক্লাস শেষ হয়ে যাবে, তবু রবীন্দ্রনাথ ঠাকুরের শোনার রেশটুকু যাবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছেন তার বিখ্যাত কবিতা সোনার তরী কবিতা, সেই সোনার তরী কবিতা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সোনার তরী, সোনার তরী, তরী শব্দের অর্থ নৌকা।
সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা এবং এই কবিতাটি নেওয়া হয়েছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। অর্থাৎ যদি কোনো কবিতার নামে কোনো কাব্যগ্রন্থের নাম রাখা হয় তাহলে সেই কাব্যগ্রন্থটির কবিতাটিকে বলা হয় নাম কবিতা। সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে সোনার তরী কবিতা। আমি আবার বলছি, কাব্যগ্রন্থ হচ্ছে কয়েকটি কবিতার সমন্বয়ে সামষ্টিক রূপ হচ্ছে একটি কাব্যগ্রন্থ, আর কাব্যগ্রন্থের একটি কবিতা হচ্ছে সোনার তরী। তো সোনার তরী যদি আমরা কাব্যগ্রন্থ হিসেবে ধরি তাহলে এই সোনার তরী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে 1894 খ্রিস্টাব্দে এবং যদি বাংলা ধরি তাহলে 1300 বঙ্গাব্দ। 1300 বঙ্গাব্দ, ইংরেজি হচ্ছে 1894 খ্রিস্টাব্দ আর বাংলা হচ্ছে 1300 বঙ্গাব্দ। এবং এই সোনার তরী কাব্যের প্রথম কবিতা হচ্ছে সোনার তরী। এই জন্য সোনার তরী কবিতাটিকে বলা হয় নাম কবিতা। আমি আবার বলছি, যদি কাব্যগ্রন্থের নাম এবং কবিতার নাম একই হয় তাহলে সেই কবিতাটিকে বলা হয় নাম কবিতা। তাহলে তোমাদের পাঠ্যপুস্তকে যে সিলেবাসভুক্ত 12টি কবিতা রয়েছে, এই 12টি কবিতার মধ্যে একটি কবিতার নাম জানলাম আমরা, সেটি হচ্ছে নাম কবিতা এবং নাম কবিতাটি হচ্ছে সোনার তরী কবিতা। আমরা সোনার তরী কবিতার যদি ছন্দ সম্পর্কে আলোচনা করি তাহলে সোনার তরী কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এর মাত্রা হচ্ছে পূর্ণ পর্ব হচ্ছে 8 মাত্রা এবং অপূর্ণ পর্ব হচ্ছে 5 মাত্রা। শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বেই এই ছন্দ সম্পর্কে আলোচনা করেছি, একটি ক্লাস নিয়েছি এবং পূর্ণ পর্ব কি, অপূর্ণ পর্ব কি, কেন 8 মাত্রা হলো, কেন 5 মাত্রা হলো, আমি ইতোমধ্যেই একটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসটি যদি তোমরা আবার একটু রিপিট করো তাহলে হয়তো বুঝতে পারবে আসলে এটা আমি কেন লিখলাম মাত্রাবৃত্ত ছন্দ, কেন লিখলাম আমি পূর্ণ পর্ব বা অপূর্ণ পর্ব, অপূর্ণ পর্বের মাত্রা কেন 5 মাত্রার হলো, সেটুকু তোমরা ধারণা নিতে পারবে। তাহলে আমরা জানলাম সোনার তরী কবিতাটি হচ্ছে একটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা এবং এই কবিতার পূর্ণ পর্ব হচ্ছে 8 মাত্রা, অপূর্ণ পর্ব হচ্ছে 5 মাত্রা এবং সোনার তরী কবিতাটি হচ্ছে একটি রূপক কবিতা। তো আমরা জানি যে এই কবিতায় রয়েছে একখানি ছোট ক্ষেত আমি একলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, একখানি ছোট ক্ষেত আমি একলা। তো এখানে আমিত্ব প্রকাশ করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমিটা হচ্ছেন কবি নিজেই। কবিতার প্রেক্ষাপট, মূল ভাবটা যদি আমরা এক কথায় বলি তাহলে কবিতায় হচ্ছে যে কীর্তিমানের মৃত্যু নেই। আমরা এটুকু জানি, কীর্তিমানরা তাদের কীর্তি পৃথিবীতে ছড়িয়ে দেন কিন্তু কীর্তিমান কিন্তু থাকেন না। কীর্তিমান থাকেন তার সৃষ্টিকর্মের মধ্যেই। অর্থাৎ এই পর্যন্ত আমরা যদি হোমার, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, নিউটন, তারপর আইনস্টাইন, এই সকল ব্যক্তিকে আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে তারা নেই পৃথিবীতে, কিন্তু তাদের সৃষ্টিকর্ম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তারা। তো এই সৃষ্টির মধ্যেই তারা বেঁচে আছেন। সোনার তরী কবিতার প্রেক্ষাপট ঠিক একই, অর্থাৎ এখানে সোনার তরী একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। মহাকাল, তরী অর্থ এখানে মহাকাল, মৃত্যু।
ব্যক্তিকে নিবে না, মৃত্যু নিবে। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু থাকবে, তুমি যা কিছু করেছো সেই সৃষ্টিকর্ম তোমার পৃথিবীতে ছড়িয়ে থাকবে, কিন্তু তুমি থাকবে না। এটাই হচ্ছে সোনার তরী কবিতার মূল প্রেক্ষাপট। আমরা জানি যে এই কবিতায় শেষের দিকে যখন বলা হয়েছে, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ সোনার তরী এসে আমার সব কিছু নিয়ে চলে গেল, শুধু আমাকে নিল না। আমি কত অনুনয় করলাম, আমি বিনীত অনুরোধ জানালাম তরীকে, অর্থাৎ মাঝিকে, সোনার তরীর মাঝিকে, যাতে আমাকেও নিয়ে যায়। কিন্তু সোনার তরীর মাঝি বলল যে তোমার সৃষ্টিকর্ম যা আছে, অর্থাৎ তুমি এই জীবনে যা কিছু তুমি অর্জন করেছো সেটুকু আমাকে দাও, কিন্তু তোমার এখানে জায়গা হবে না। আমি এত বিনীত অনুরোধ করলাম যে আমাকেও নাও, কিন্তু আমাকে নিল না। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রটা এমনই যে তুমি ইচ্ছে করলেই পৃথিবীতে তুমি থাকতে পারবে না। তোমার যে সৃষ্টিকর্ম আছে তার সবই পড়ে থাকবে, তার সবই পৃথিবীর মানুষ বা প্রকৃতি অবলোকন করবে, অনুধাবন করবে, কিন্তু তোমার সেখানে জায়গা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সোনার তরী কবিতার এটুকুই আলোচনা থাকলো। আমরা পরবর্তীতে সোনার তরী কবিতার প্রেক্ষাপট, বিষয়বস্তু আরও সুন্দরভাবে উপস্থাপন করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো।